খবরের কাগজে নিকুচি করেছে। কি হল হে? হঠাৎ খবরের কাগজের উপর চটলে কেন? না, চটে করি কি বল দেখি। কাগজে নতুন কোনো খবর নেই মাই। পৃথিবীকে তোমার আর পছন্দ হচ্ছে না? তাহলে তুমি আবার মঙ্গল গ্রহে ফিরে যেতে চাও? দেখা দেশ আর দেখতে ইচ্ছে নেই, তার চেয়ে চন্দ্রলোকে যাও ভালো। ওরে বাপরে, সেখানে ভয়ানক শীত হয়। তাহলে পাতালে যাই, চল। চন্দ্রলোকে গেলেও তোমাকে পাতালে থাকতে হবে। সেখানে মাটির ওপরে চিরতুষারের রাজ্য। পণ্ডিতরা তাই সন্দেহ করেন চন্দ্রলোকের জীবরা পাতালে থাকে যান। কিন্তু চন্দ্রলোক যাব কেমন করে সে কথা পরে ভাবা যাবে। আপাতত রামহরির পায়ের আওয়াজ পাচ্ছি। আজ কি বানিয়েছো রামহরি? মাছের কচুরি আর মাংসের সিঙ্গাড়া। আরে বাহবা, কি বাহবা! হাত চালাও কুমার, হাত চালাও। ভগবান রামহরিকে দীর্ঘজীবী করুন। দেখতেই রামহরি। কে ডাকে? একটি ভদ্রলোক তোমাদের সঙ্গে দেখা করতে চান। তাকে বৈঠকখানায় বসিয়ে রেখে এসেছি। আপনি কাকে চান? আপনাদেরই। আপনারা আমাকে চেনেন না, আমি চিনি। আমার নাম মানিকলাল বসু, আমার বাড়ি খুব কাছেই। বলুন, আমাদের কাছে আপনার কি দরকার? মশাই, আমি বড় বিপদে পড়েছি। আমার বাড়িতে বোধহয় ভূতের উপদ্রব হয়েছে। কিন্তু আমাদের কাছে এসেছেন কেন? আমি আপনাদের কীর্তিকলাপ সব শুনেছি, তাই আপনাদের সঙ্গে পরামর্শ করতে এসেছি। ব্যাপারটা কি আগে খুলে বলুন দেখি। মাসখানেক আগে আমরা বাড়িতে তালা লাগিয়ে দেশে গিয়েছিলুমে। ফিরে এসে দেখি সদর দরজার তালা ভাঙা, ঘরে সব লণ্ডভণ্ড, অথচ কিছুই চুরি যায়নি। তারপর দিন 15 আগে অনেক রাতে আমার ঘুম ভেঙে গেল। জেগে উঠেই শুনলুম আমার কুকুরটা বেজায় চিৎকার করছে না। ঘর থেকে বেরিয়ে দেখি আমার কুকুরটাকে গলা টিপে কে মেরে ফেলেছে, আর তার মুখে লেগে রয়েছে এক খাবালা লোম। কাল রাত্রে হঠাৎ শুনলুম বাড়ির ছাদের ওপর দুমদুম করে পায়ের শব্দ হচ্ছে। বন্দুকটা নিয়ে একটা ফাঁকা আওয়াজ করতেই শব্দ থেমে গেল। আপনার বাড়িতে এমন কোনো জিনিস আছে যার দাম টাকা পয়সার চেয়ে বেশি? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমার বাড়িতে একটা মূল্যবান জিনিস আছে বটে। ইচ্ছে করলে আমি রাজার ঐশ্বর্য পেতে পারি। আমার মেজ কাকার নাম সুরেনবাবু, ছোট কাকার নাম মাখন বাবু। যুদ্ধের সময়ে দুই কাকাই ফৌজের সঙ্গে আফ্রিকায় যান। 3 মাস আগে মেজ কাকার একটা চিঠি ও ম্যাপ পাই। তিনি আফ্রিকার টাঙ্গানিকার হ্রদের কাছে এক পাহাড়ের ভিতরে অগাধ ঐশ্বর্য খুঁজে পেয়েছিলেন। মানিকবাবু, আপনার মেজ কাকার চিঠি আর ম্যাপ এখনো আপনার কাছেই তো আছে? নিশ্চয়। সেই চিঠি আর ম্যাপ আমি বইয়ের ভিতরে পুরে পড়বার ঘরে আলমারির মধ্যে রেখে দিয়েছি। কেউ খুঁজে বার করতে পারবে না। মানিকবাবু, শিগগির বাড়িতে চলুন। আজ রাত্রে চোরেরা নিশ্চয়ই আপনার বাড়ি আক্রমণ করবে। আজ আমরাও আপনার বাড়িতে পাহারা দেব। মানিকবাবু, আপনার বাড়ির গায়েই ওই যে মস্ত বড় গাছটা ছাদ ছাড়িয়ে ওপরে উঠেছে, ওটা বোধহয় বট গাছ। কি দেখছেন বলুন দেখি। দেখছি, ও গাছের ভেতরে কেউ লুকিয়ে আছে কিনা। ও সব দেখে শুনে দরকার নেই মশাই। চলুন আমরা বাড়ির ভেতরে গিয়ে দরজায় খিল লাগিয়ে বসে থাকি গে। কিন্তু ওরা যদি এই গাছ থেকে লাফিয়ে বাড়ির ছাদে গিয়ে ওঠে, তাহলে সদর দরজায় খিল লাগিয়ে করবেন কি? গাছ থেকে আমার বাড়ির ছাদ হচ্ছে 11-12 হাত তফাতে। মানুষ অত লম্বা লাফ মারতে পারে না। এ ঘরে তালা খুললো কে? আমি নিজের হাতে ঘরে তালা দিয়ে দিয়েছি। আমি যে ভয় করেছিলাম তাই বুঝি ঠিক হলো। দেখুন, ম্যাপ আর চিঠিখানা এখনো আছে কিনা। সর্বনাশ হয়েছে। সে চিঠিও নেই, ম্যাপও নেই। না মানিকবাবু, আমরা ঠিক সময়ে এসে পড়েছি। ঠিক সময়ে এসে পড়েছি না ছাই করেছি? আগে ওই টেবিলের তলায় তাকিয়ে দেখুন। চুরি করে চোর এখনো পালাতে পারেনি। এই কি আপনার নতুন চাকর? হ্যাঁ। ওরে রাস্কেল, এই জন্যই তুমি আমার বাড়িতে চাকরি নিয়েছো?
ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরুবে? আমার কাছে কিছু নেই। যারা এসেছিল তারা ম্যাপ আর চিঠি নিয়ে গেছে। আমি কিছুই জানি না। মানিকবাবু, এতক্ষণ আমরা কি ওই ঘরে ছিলুম? হ্যাঁ, কুমার, এ ঘরের ঠিক নিচেই মাঠের ওপর খামের মতো সাদা কি একটা পড়ে আছে, দেখতো। তো কাগজের একটা খাম, কাগজের খাম, কাগজের খাম। কই দেখি দেখি। এই যে আমার হারা নিধি, এরই ভিতরে সেই হারিয়ে যাওয়া চিঠি আর ম্যাপ আছে। চিঠি আর ম্যাপ চোরেরা নিয়ে যেতে পারেনি। আমরা এসে পড়াতে রামুয়ে কাগজের খামটা জানালা গলিয়ে মাঠে ফেলে দিয়েছে। বিমলবাবু, আপনার কি বুদ্ধি! আমি বুঝতেই পারিনি। আপনার জিনিস তো ফিরিয়ে পেলেন। এখন ওই গাছের কাছে গিয়ে পায়ের দাগগুলো দেখে আসি, চলুন। চোরেদের দলে লোক ছিল 5 জন। হ্যাঁ, কিন্তু সেই 5 জনের ভেতর একজন হচ্ছে অসাধারণ লোক। অসাধারণ লোক সে আবার কি? এই দাগটার দিকে ভালো করে তাকিয়ে দেখুন। যার পায়ের এই দাগ, তার পা হচ্ছে সাধারণ মানুষের পায়ের চেয়ে প্রায় 2 গুণ বড়। এ কি মানুষের পায়ের দাগ না দানবের? ও বাবা, চোরেরা কি একটা পোষা দৈত্য নিয়ে চুরি করতে এসেছে? আমরা দূর থেকে ছায়ার মতন তাকে একবার দেখেছি। প্রকাণ্ড কালো চেহারা। ও বাবা, যদি সে আবার ফিরে আসে। বিমল বাবু, মাথার ওপরে এরকম বিপদ নিয়ে আর কদিন এমন করে চলবে? আর বেশি দিন নয়, তারপরেই আমরা আফ্রিকায় যাত্রা করব। ও বাবা, সে কি কথা! আফ্রিকায় যাব কি? আফ্রিকায় না গেলে গুপ্তধন পাবেন কি করে? সেখানে সিংগি আছে, বাঘ আছে, সাপ আছে, গরিলা আছে। হ্যাঁ, পৃথিবীর যত বিপদ সব দেখানে আছে, তা আমি জানি বলেই তো সেখানে যেতে চাচ্ছি। সে বিপদ হবে যত ভয়ানক, আমাদের আনন্দ হবে তত বেশি। বলেন কি মশাই? বিপদকে আমরা ভালোবাসি। বিপদ না থাকলে মানুষের জীবনটা হয় আলুনি আলু ভাতের মতন। সেরকম জীবনকে আমরা ঘৃণা করি। আমি কিন্তু বিপদ আপদ মোটেই পছন্দ করি না। পছন্দ না করলেও বিপদ এসে আপনারই দরজায় অপেক্ষা করছে। জানালার ফাঁক দিয়ে দেখুন, নিচে কারা দাঁড়িয়ে আছে। অন্ধকারে তাদের দেখাচ্ছে আবছায়ার মতো, কিছুই বোঝা যাচ্ছে না মতো। ভালো করে খুঁজে দেখ। না, সে কাগজের মোড়কটা এখানে নেই। আর খোঁজা মিছে। আমাদের আগে কেউ এসেছিল, ওই খামটা নিশ্চয় সে কুড়িয়ে নিয়ে গেছে। নিয়ে আর যাবে কোথায়? দেখছি আমাদের বাড়ির ভেতরে ঢুকতে হবে। ঘটোৎকচ, আমাদের সঙ্গে আয়, আবার গাছে চড়তে হবে। অ্যাশ বন্ধুগণ, আমরাও তোমাদের আদর করবার জন্য প্রস্তুত হয়ে আছি। কুমার, বন্দুকটা এগিয়ে দাও তো। মানিকবাবু, আপনি চাঙ্গা হয়ে উঠুন। ঘটোৎকচ আজ আর আমাদের সাথে যুদ্ধ করবে না। মানিকবাবু, কি ভাবছেন? ভাবছি মাথা আর মুন্ডু, আকাশ আর পাতা। ভেবেও কোনো কুল কিনারা পাচ্ছেন না বুঝি? অকুলে ভেসে কুল কিনারা খুঁজে লাভ। আমি এখন মরিয়া হয়ে উঠেছি। তাহলে এখন আপনার আর কোনো দুঃখ নেই তো? কাঁধের ওপরে মাথা নিয়ে আর কি কখনো দেশে ফিরতে পারবো? মানিকবাবুর সঙ্গে কি কথা হচ্ছে কুমার? দেশ ছেড়ে মানিকবাবুর বড় দুঃখ হয়েছে। তা তো হবেই কুমার, তাই হওয়াই তো উচিত। দেশ ছাড়তে যার মনে দুঃখ হয় না, আমি তাকে ঘৃণা করি। জাহাজে উঠে পর্যন্ত দেখছি এ বেয়ারা চেহারা লোকটা সব জায়গাতেই খালি আমাদের পিছনে পিছনে ঘুরছে। কেউ আর আমাদের পিছুই বা নিয়েছে কেন? লোকটা যেই হোক, আমাদের বন্ধু নয়। বন্ধু নয়, শত্রু। তবে কি বুঝতে হবে, শত্রুরাও আমাদের সঙ্গে সঙ্গে এই জাহাজে চড়ে আফ্রিকায় যাচ্ছে। এই কাফরিটা সত্য সত্যই আমাদের শত্রু কিনা তাও ঠিক করে বলা যায় না।
আমি বলতে পারি এ লোকটা হচ্ছে আপনার সেই ঘটোৎকচ। না মানিকবাবু, না। ঘটোৎকচের চেহারা এতটা ভদ্র হতে পারে না। ও বাবা, এ কাফরিটার চেহারা হলো আপনার কাছে ভদ্র? না, আমার কাছে নয়, কিন্তু ঘটোৎকচের কাছে ওর চেহারা ভদ্র বই কি। ঘটোৎকচকে সামনে দেখলে আপনি এখনই মূর্ছা যেতেন। ও বাবা, সে আবার কি? কি করে জানলেন আপনি? আমার কাছে প্রমাণ আঁকে দিয়েছিলে। কাফরিটা এদিকে তাকিয়ে হাসছে। ওরা বুঝতে পেরেছে আমরা ওদেরই পিছনে যাচ্ছি। কিন্তু ওদের ভাব দেখে তো মনে হচ্ছে না যে আমাদের দেখে ওরা কিছু ভয় পেয়েছে। এ কাফরিটাকে দেখলেই আমার রাগ হয়। ওদের অপরাধের প্রমাণ পেলে কারুকে আমি ছাড়বো না, সব পুলিশের কাছে চালান করে দেব। বিমল, দেখ, ওই যে আর একখানা নৌকা যাচ্ছে, তার ওপরে 3 জন লোক, ঠিক যেন বাঙালির মতন দেখতে। ওই নৌকার লোকগুলোও কি আমাদের জাহাজে ছিল? হ্যাঁ, কিন্তু জাহাজে তো ওদের সঙ্গে দেখা হয়নি। ওরা নাকি ইস্ট আফ্রিকায় ব্যবসা করতে যাচ্ছে। এখান থেকে আমাদের যেতে হবে উজিজিতে, বুড়ো সর্দার গাটুলার খোঁজে। যদি সে মরে গিয়ে থাকে, সে নিয়ে এখনো মাথা ঘামায়নি। আমাদের সঙ্গে যাবার জন্য কত লোক ঠিক করেছো? ঠিক 124 জন। তাদের জন্য মাসে কত খরচ পড়বে? প্রায় 700 টাকা। আসকারি নিয়েছো কজন? 24 জন। আসকারি কি? সশস্ত্র কুলি। ও বাবা, অত অস্ত্রশস্ত্র নিয়ে কি হবে? আমাদের যুদ্ধ করতে হবে নাকি? হতে পারে। মানিকবাবুর মেজ কাকা যে ম্যাপ দিয়েছেন, সেখানে তুমি কোথায় রেখেছো? ভিতরকার পকেটে আছে। অত চেঁচিয়ে কথা কইস কেন? কেউ ঘদি শুনতে পায়? শুনতে পায় কি? শুনতে পেয়েছে? তার মানে আমাদের সামনে যে থামটা রয়েছে, ওর আড়ালে দাঁড়িয়ে একজন লোক এতক্ষণ আমাদের কথা শুনছিল। ছোট কাকা, ও ছোট কাকা! কি আশ্চর্য, আমি এত চেঁচিয়ে ডাকলুম, তবু উনি শুনতে পেলেন না। মাখনবাবু আপনার ডাক শুনতে রাজি নন কেন? উনিই যে ঘটোৎকচের প্রভু। আমার মনের ক্যামেরায় আমি মাখনবাবুর ফটোগ্রাফ তুলে নিয়েছি। ওর মুখ আর ভুলবো না। বিমল, মাখনবাবু টের পেয়েছেন ম্যাপখানা কোথায় আছে। ম্যাপখানা তুমি অন্য কোনো জায়গায় লুকিয়ে রাখো। দেশ থেকে টেনে এনে কেন আপনারা আমাকে অবঘাতে মারতে চান? মানিকবাবু, জানেন তো, কাপুরুষ মরে দিনে 100 বার করে, কিন্তু সাহসী মরে জীবনে একবার মাত্র বার। সাহসেরও একটা সীমা আছে তো। মরণকে যখন অষ্টপ্রহর দেখতে পাচ্ছি, তখন ভয় না পেয়ে কি করি বলুন তো? মরণকে নিয়ে খেলা করুন। মরণকে দেখলে তাহলে আর ভয় পাবেন না। পাগলের সঙ্গে কথা কয়েও লাভ নেই। বিমল, আর রক্ষে নেই, আমাদের অন্তিম কাল উপস্থিত। এরা আমাদের আক্রমণ করবে। এরা যেমন নিষ্ঠুর তেমনি বলিষ্ঠ। বনের হিংস্র পশুরা পর্যন্ত ভয়ে এদের ছায়া মারায় না। এরা কি জীব তা জানো তো? এরা কালো, কুৎসিত, মানুষের মতন, অথচ অমানসিক, ভীষণ মুখ। এরা গরিলা। মরবার জন্য প্রস্তুত হও, বন্দুক ছোড়ো কুমার। ওরা এইবারে আমাদের আক্রমণ করবে। ওরা বেশি কাছে এলে আমরা আর কিছুই করতে পারবো না। কারা যেন ধেয়ে আসছে। ওরা কারা আসছে? ওদের দেখে এমনকি গরিলারাও ভয় পালিয়ে গেল। ধেয়ে আসছে ওরা, হাতির দল। আমাদের বন্দুকের আওয়াজে ওরা ভয় পেয়েছে।
কিন্তু মানিকবাবুর কোনো খোঁজই তো পাওয়া গেল না। মানিকবাবু আর হয়তো নেই, সেটা আমাদের দোষ নয়। আজ আর খোঁজাখুঁজি বৃথা, কাল সকালে আবার চেষ্টা করা যাবে না। আমরা যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়ে ফিরতে গেলেই আবার গরিলাদের কবলে গিয়ে পড়ব। এখন কি করা যায়? এই বনেই কি রাত কাটাতে হবে? এখানে কত রকম পশুর পায়ের দাগ, মাটিও যেন সাতসাত করছে। এর কারণ কি? নিশ্চয়ই কাছে কোনো জলাশয় আছে, এইখান দিয়ে পশুরা জল খেতে যায়। কুমার, কাছেই একটা না একটা পথ আছেই, যদিও সেটা তাঁবুতে ফেরবার পথ নয়, তবু পথ তো। চারিদিকে চোখ রেখে সাবধানে চলো। এই পথে নানা জীব জলপান করতে যায়, তাই শিকার ধরবার জন্য সিংহেরা আশেপাশে ওত পেতে বসে থাকে। গাটুলা? হ্যাঁ হুজুর, আমারই নাম গাটুলা। লোকে আমাকে সিংহ দমন গাটুলা সর্দার বলে ডাকে। আজ পর্যন্ত 17টা সিংহকে আমি জমের বাড়ির রাস্তা দেখিয়ে দিয়েছি। আমরাও সুরেনবাবুর চিঠিতে তোমার পরিচয় পেয়েছি। সুরেনবাবুর ভাইপোর সঙ্গে আমরা তোমার কাছেই এসেছি। কোথায় সুরেনবাবুর ভাইপো? আমি তাকে আলিঙ্গন করে ভালোবাসা জানাতে চাই। তিনি তাঁবুর ভেতরে বিশ্রাম করছেন, একটু পরেই তার সঙ্গে দেখা হবে। আপনারা কেন এসেছেন তা আমি জানি। আপনারা যে শীঘ্রই আমার কাছে আসবেন তাও আমি কাল রাতেই টের পেয়েছিলাম। এ পৃথিবীতে নিছক দুঃখ বলে যে কিছুই নেই, সেটা আমি বেশ বুঝতে পারছি। এত বড় সত্যি কথাটা ফস করে বুঝে ফেললেন কেমন করে মানিকবাবু? ও বাবা, তার বুঝবো না? এই হাড় ভাঙা হাঁটুনিতে আর খাটুনিতে এতদিনে নিশ্চয়ই আমি অক্কা লাভ করতুম। তাহলে কাবাগো পাহাড়ের ভূতের দলও আপনার কিছুই করতে পারবে না। কেমন মানিকবাবু, আপনি এই কথাটা বলতে চান তো? ওই তো আপনাদের দোষ। সব সময় ওইসব ভূত প্রেতের কথা মনে করিয়ে দেন কেন? যাদের নামেই আপনার বদহজম হয়, তাদের কাছে গেলে আপনি কি করবেন? বিমলবাবু, এইবারে আপনারা এমন একটা দৃশ্য দেখবেন জীবনে যা কখনো দেখেননি। টাঙ্গানিকার ওপরে মেঘের খেলা দেখলে সাহেবরা ভারী সুখ্যাতি করে। আমি সিংহদমন গাটুলা সর্দার, আমিও বলছি, সত্যিই সে এক আশ্চর্য দৃশ্য। কিন্তু গাটুলা, ঘন বিদ্যুৎ ভরা মেঘখানা ক্রমেই এগিয়ে আসছে। ঝড় বৃষ্টি আসবার আগেই আমাদের ছাউনি পাততে হবে যে। আমি হলুম সিংহদমন গাটুলা সর্দার, আমার কাজে আজ পর্যন্ত কেউ খুঁত ধরতে পারেনি। ছাউনি পাতবার ব্যবস্থা না করেই কি মেঘের খেলা দেখতে এসেছি? মেঘের যে এমন ঘন কাজল রং হতে পারে, বিদ্যুতের খেলা যে এত দ্রুত হতে পারে, বজ্রের গর্জন যে এত ভীষণ হতে পারে, আগে তা জানতাম না। বিমল বাবু, তাড়াতাড়ি তাঁবুর দিকে যান। এই তো আমরা কাবাগো পাহাড়ের কাছে এসে পৌঁছেছি। এখন আমরা কাবাগো পাহাড়ের কাছে এসে পড়েছি বটে, কিন্তু গুপ্তধন যত তফাতে ছিল ঠিক তত তফাতেই আছে। তার মানে? তার মানে হচ্ছে কাবাগো পাহাড়ে উঠতে গেলেই গুপ্তধনের রক্ষীরা আমাদের আক্রমণ করবে। কোনো বিদেশির সে পাহাড়ে উঠবার অধিকার নেই, কারণ সে হচ্ছে পবিত্র পাহাড়। এই রক্ষীরা কোন জাতের লোক? তাদের দেহে জুলু রক্ত আছে বটে, কিন্তু তারা খাঁটি জুলু নয়। তারা কি দলে বেশ ভারী? তা 1006 হবে। তবে ভরসা এই, তাদের অস্ত্র কেবল ঢাল, তরোয়াল, বর্ষা, যুদ্ধকুঠার আর তীর ধনুক। তাদের দলে 2-1টার বেশি বন্দুক নেই, তাও সেকেলে বন্দুক। খুব ভালো কথা, আমাদের দলে বন্দুক আছে 40টা। তবে আর ভয় কিসের? তারা যদি পাহাড়ের আড়াল থেকে তীর আর বর্ষা ছোড়ে, তাহলে আপনারা কি করবেন? তা নিয়ে এখন মাথা ঘামাবার দরকার নেই। অবস্থা বুঝে ব্যবস্থা করব। মানলুম, কিন্তু রক্ষীদের হাত থেকে পার পেলেও রক্ষে নেই। তারপর আছে যক্ষের দল, তারা পাহারা দেয় গুহার ভিতরে। সেই গুহাকে খালি গুহা বললে ভুল হবে, সে হচ্ছে প্রকাণ্ড এক গুহানগর। সে গুহানগরে কি আছে আর কি নেই আমি তা জানি না। কি ব্যাপার সর্দার, এমন সময় আমাকে ডাকাডাকি কেন?
আপনি কিছু শুনতে পাচ্ছেন? দূরে যেন বাজ ডাকছে। কিসের শব্দ হচ্ছে? ও কিসের শব্দ সর্দার? অসংখ্য ঢাক ঢোলের আওয়াজ। ঢাক ঢোল। এই নিবিড় বনে ঢাক ঢোল বাজায় কারা? কাবাগো পাহাড়ের রক্ষীরা। তারা যুদ্ধের বাজনা বাজাচ্ছে। যুদ্ধের বাজনা বাজাতে বাজাতে তারা আমাদের দিকেই আসছে। তারা নিশ্চয় খবর পেয়েছে যে গুপ্তধন লুট করবার জন্য আমরা এসেছি। এখন বুঝছেন বিমল বাবু, গুপ্তধনের আশা কত বড় দুরাশা? এখনো প্রাণ নিয়ে পালাবার সময় আছে,